নমস্কার। বলতে চাই আঙিনায় স্মৃতির জানালা থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আজকে স্মৃতির জানালায় আমি আমার একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেদিন কি ঘটেছিল। তখন আমার মেয়েটার চিকিৎসা চলছিল। আমি মুম্বাই টাটা হাসপাতালে রুটিন চেক আপের জন্যে যেতাম কয়দিন পর পর। সেবারেও এরকম রুটিন চেক আপ ছিল। আর আমি বেশিরভাগ সময়তেই টিকিট সংগ্রহ করতাম ট্রাভেল এজেন্সি থেকে। তো সেবারেও এরকম এক ট্রাভেল এজেন্সিতে আমি টিকিট কাটতে চাইলাম। আর এটা আমি করতাম মিনিমাম 1 মাস আগে, একটু হাতে সময় নিয়ে করতাম, কারণ তাহলে একটু কম দামে বা একটু সুযোগ পাওয়া যেত কোনো না কোনো টিকিটের ক্ষেত্রে। তো আমি এক ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করলাম। ওনারা আমাকে জানালেন যে আমি এখান থেকে কলকাতা পর্যন্ত যাব, তারপর সেখানে 10-11 ঘন্টার একটা বিরতি, তারপর কলকাতা থেকে আবার আমরা মুম্বাইতে যাব। তো আমি বললাম সমস্যা নেই, করেন। তো আবার ট্রাভেল এজেন্সি থেকে ফোন আসলো। ওনারা বলছে যে আপনি এখান থেকে কলকাতা পর্যন্ত যে এয়ারলাইন্সে যাবেন, আপনি কলকাতায় 10-11 ঘন্টা বিরতির পর সেই এয়ারলাইন্সে না গিয়ে যদি অন্য আরেকটা এয়ারলাইন্স আপনাকে ঠিক করে দিই, তাহলে কি কোনো সমস্যা আছে? তাহলে আপনি আপনার খরচটা একটু কমবে। আপনার কি কোনো সমস্যা আছে? উনি আমার কাছে জানতে চাইলেন। আমি চিন্তা করলাম যে এয়ারলাইন্স ভিন্ন হতেই পারে, এটা তো কোনো সমস্যা নয়, বরং এতে যদি আমার খরচটা একটু কমে তাহলে তো ভালোই হয়। আমি বললাম যে আমার কোনো সমস্যা নেই, আপনি করে দেন, কোনো সমস্যা নেই। তো উনি আমার জন্যে আমার আর মেয়ের জন্য টিকিট কনফার্ম করলেন। এখান থেকে আমরা এয়ার ইন্ডিয়ায় কলকাতা যাব, তারপর ওখানে 10-11 ঘন্টার একটা বিরতি, তারপর কলকাতা থেকে আমরা জেট এয়ারলাইন্স সেটা দিয়ে যাব মুম্বাই। ঠিক আছে, আমরা সময় মতো রওনা হলাম, মা আর মেয়ে। ঢাকা থেকে রওনা হয়ে কলকাতা গেলাম এবং সেই 10-11 ঘন্টা যে বিরতি, সেই সময়টা আমি ওখানে আমার এক দাদার বাসা আছে, আমার ভাই, ওই দাদার বাসাতে কাটালাম। আর আমাদের কলকাতা থেকে মুম্বাই যে ফ্লাইট, সেটার সময় ছিল 6টা 55 মিনিটে। তো যেহেতু 6টা 55 ফ্লাইট, তো তার 2-2.5 ঘন্টা আগে বোর্ডিং পাস নিতে হবে। সেই মতো আমরা রাতে 3টায় বাসা থেকে বের হলাম এবং রাত 3টা যেহেতু বাজে, তখন রাস্তা একেবারে ফাঁকা। আমরা খুব দ্রুত পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো ড্রাইভার সাহেব আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে চলে আসলেন। আমরা যথারীতি টিকিট পাসপোর্ট দেখিয়ে ভেতরে ঢুকলাম। তখন বাজে সম্ভবত 3:30 বা 40 এরকম। তো মা আর মেয়ে আমরা 2জন অপেক্ষা করছি বোর্ডিং পাস কখন শুরু হবে সেজন্য। আমরা বসলাম, বসে বসে আমরা স্ক্রিন খেয়াল করছিলাম এবং অদ্ভুতভাবে দেখলাম যে আমাদের যে ফ্লাইট, সে ফ্লাইট নাম্বারটা আমরা দেখছি না, বা সময়, ফ্লাইট নাম্বার কোথাও কোনো স্ক্রিনে দেখছি না। প্রথমে একটু অবাক হলাম।
তারপর ভাবলাম হতে পারে হয়তো কোনো ত্রুটি বা হয়তো পরে দেখব। আমরা বসে থাকলাম। তো 4টা বাজলো, দেখলাম বিভিন্ন এয়ারলাইন্সের যেগুলো আমাদের সময়ে যাদের সময় বা একটু পরেও যাদের সময়, সেই এয়ারলাইন্সের লোকজন চলে এসেছে, তারা বোর্ডিং পাস এর কার্যক্রম শুরু করে দিয়েছে। তো তারপরেও আমি চিন্তা করলাম যে আরেকটু দেখি। তো যেহেতু আমার 6:55-তে ফ্লাইট, তাহলে 4:30 সোয়া 4টার দিকে তো আমাদের এয়ারলাইন্সের লোকজন চলে আসার কথা। তো এরকম দেখলাম 4টা বাজে কোনো এয়ারলাইন্স, আমাদের এয়ারলাইন্সের অর্থাৎ জেট এয়ারলাইন্সের একটাও কোথাও বোর্ডিং পাস আমি দেখছি না। তো অপেক্ষা করলাম সোয়া 4টা, তাও দেখছি না। এবার একটু চিন্তা হতে শুরু করলো যে ব্যাপারটা কি। যখন 4:30 বাজে, এবার ভালো চিন্তা হচ্ছে যে না, এটার কি ঘটনা, একটু খবর নেওয়া দরকার। আমি মেয়েকে বললাম, মা তুমি এখানে একটু বসো, আমি একটু খবরটা নিই। আমি একটু মানে যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের আমি অথরিটি একটু খোঁজার চেষ্টা করলাম। দেখলাম যে একজন মানুষকে পোশাক পরিহিত দেখে আমি গেলাম ওনার কাছে। একটু বেশ বয়স্ক মানুষ, ভাবগাম্ভীর্যও আছে ওনার। গেলাম, ওনাকে গিয়ে আমি বললাম, টিকিটটা দেখালাম যে আমাদের ফ্লাইট ছিল 6:55, কিন্তু এই জেট এয়ারলাইন্সের কোনো মানুষ দেখছি না, আমরা বোর্ডিং পাস কীভাবে নিব। উনি দেখলেন টিকিট, দেখে আমাকে বললেন, আমি বলতে পারবো না। আমি বললাম যে প্লিজ একটু আপনি দেখেন, কারণ আমরা মা মেয়ে, আমাদের সাথে আর কেউ নেই। এত রাতে আমরা কোথায় যাব, আমরা কি করব, আমাদের যাওয়াটাও খুব জরুরি, একটু প্লিজ আপনি হেল্প করেন। তো উনি টিকিটটা হাতে নিয়ে একটু খবর নিলেন। খবর নিয়ে তারপর আমাকে যেটা জানালেন, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। উনি আমাকে জানালেন যে এই টাইমে জেট এয়ারলাইন্সের একটা ফ্লাইট ছিল এবং সেটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এটা তো সেই এয়ারলাইন্স কর্তৃপক্ষ ক্লায়েন্টকে জানিয়ে দেওয়ার কথা, আপনারও নিশ্চয়ই মেল গিয়েছে, আপনি দেখেন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কি করব মেয়েকে নিয়ে। ওনাকে বললাম যে এখন আমি কি করতে পারি। উনি বললেন, কিছুই করার নেই, ক্যান্সেল হয়ে গেছে, আপনি তো এই বিমানে আর যেতে পারবেন না, বলে উনি চলে গেলেন। আমি মেয়ের পাশে এসে বসলাম, মেয়েকে সবটা বললাম। মেয়েরও আমার মতো একই অবস্থা, টেনশন। এখন মূল যে সমস্যা সেটা হলো, আমার কাছে তখন কোনো মোবাইল ছিল না, কোনো নাম্বার ছিল না, মোবাইল ছিল, নাম্বার ছিল না, যে কাউকে যে আমি এটা জানাবো সেই সুযোগ ছিল না। আবার অন্য কারো মোবাইল নিয়ে যদি আমি আমার সেই কলকাতার ভাইকে জানাইও, ভাই হয়তো আমাকে বলবেন যে ঠিক আছে তুমি বাসায় চলে আসো, তারপরে দেখা যাক কী করা যায়। এটাও তো সম্ভব না, কারণ মুম্বাইতে তখন আমার একটা ডাক্তার দেখানোর সিরিয়াল দেয়া ছিল, আবার হোটেলেরও রুম বুকিং করা ছিল। আমাকে ওই দিনই যেতে হতো এবং ওই সময়েই যেতে হতো। কি করব আমি? চিন্তা করলাম যে অস্থির হয়ে লাভ নেই, আমি ঠান্ডা মাথায় চিন্তা করি কি করা যায়। আমি বসে ভাবছি যে কি করতে পারি, আমি কি করতে পারি। একেতে আমি যদি না যাই, তাহলে যেটা হবে, আমার ফেরার যে টিকিট
সেটাও কনফার্ম করা 4 দিন পরে। আমার যে সিরিয়াল সেটা নষ্ট হয়ে যাবে, যে হোটেলে বুকিং সেটা নষ্ট হয়ে যাবে, এবং ফেরার যে টিকিট সেটাও বাতিল হয়ে যাবে। কারণ আমি তো পরে গিয়ে যদি আমি অন্য কোনো এয়ারলাইন্সে যাই, তাৎক্ষণিক টিকিট কাটি, অনেক টাকা লাগবে, এটা যেমন একটা সমস্যা। যদি আমি ট্রেনে যাই সেটাও সম্ভব না, কারণ ট্রেনে অনেক সময় লাগবে, 2 দিন 3 দিন লেগে যায় যেতে, তো সেটাও সম্ভব না। আমাকে এখনই কোনো ব্যবস্থা করতে হবে এবং এখনই যেতে হবে যদি আমি পরের শিডিউলটা ঠিক রাখতে চাই। ভাবলাম মাথা গরম করলে চলবে না, ঠান্ডা মাথায় চিন্তা করি। আমি বসে ভাবছি যে কী করা যায়। প্রথম মাথায় এলো যে আমাকে যোগাযোগ করতে হবে কোনো না কোনোভাবে। আমার কাছে তো কোনো নাম্বার নেই, তাহলে আমি কিভাবে যোগাযোগ করব? তারপর ভাবলাম যে আমি অনলাইনে করতে পারি। মোবাইলে যে এয়ারপোর্টে অনেক সময় এয়ারপোর্টের যে ওয়াইফাই ডাটা ব্যবহারের সুযোগ আছে, সেটা চেষ্টা করলাম। দেখলাম ওরা একটা নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, আমার কাছে তো নেই। আমি একটা এয়ারলাইন্সের একজনের সাথে কথা বললাম যে আমাদের যে জেট এয়ারলাইন্স, এই জেট এয়ারলাইন্সের লোক কোথায় পাবো? উনি আমাকে বললেন যে আপনি একটু অপেক্ষা করুন, তাহলে একটু পরে ওদের যে টাইমে বিমান ফ্লাই করার কথা ছিল তার আগে ওরা আসবে। আমি ওনার কথায় ভরসা রেখে বসলাম, অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর, তখন বাজে সম্ভবত 5:30, 5:45 এরকম, দেখলাম যে 1-2 জন মানুষ, জেট এয়ারলাইন্সের মানুষ, একটা বোর্ডিং পাসের মতো খুলছে এরকম। আমি দৌড়ে গেলাম সেখানে, গিয়ে টিকিট দেখালাম আর সব কিছু খুলে বললাম। কম বয়সী একজন মানুষ ছিল, একটা ছেলে। উনি আমাকে বললেন যে এই যে আমাদের যে ক্যান্সেল হয়েছে, এটা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমরা। আমি তখন বললাম যে আমি তো আসলে ট্রাভেল এজেন্সি থেকে করেছি টিকিট, সেই ট্রাভেল এজেন্সি থেকে আমাকে জানানো হয়নি। উনি বুঝতে পেরেছেন আমার বিষয়টা, হয়তো ভুল করে ট্রাভেল এজেন্সি জানায়নি, আমি সেটা বললাম ওনাকে, উনি বুঝতে পেরেছেন। পরে আমি ওনাকে বললাম যে ভাই, এখন আমার মেয়েকে নিয়ে আমি খুব বড় বিপদে পড়েছি, আমাকে এখনই যেতে হবে মুম্বাইতে, আমার বিকল্প আর অন্য উপায় নেই, আপনি কি আমাকে একটা সাহায্য করতে পারেন? উনি বললেন কি সাহায্য? আমি বললাম যে ভাই, আমি অনলাইনে একটু আমার পরিচিত পরিজনদের সাথে যোগাযোগ করতে চাই, আর এজন্য আমার একটা ইন্ডিয়ান নাম্বার লাগবে। আপনি একটু আমার মোবাইলে অনলাইনে এবং ওয়াইফাইটাকে কানেকশন করার একটা ব্যবস্থা করে দিবেন। দেখলাম উনি মোবাইলটা আমার হাত থেকে নিলেন এবং নিয়ে ওনার নিজের নাম্বারটা দিয়ে আমাকে আমার মোবাইলে অনলাইন যে ওয়াইফাই ডাটা সেটাকে অন করে দিলেন। আমি সাথে সাথে বাংলাদেশে আমার স্বামীকে ফোন করলাম। তো তখন যেহেতু 4:30 বাজে, 4:30, 4:45, ওই সময়টা তো মানুষের গভীর ঘুমের একটা সময়, ভোর রাত। অনেকবার ফোন দিলাম, সে ধরলো না। দেবরকেও ফোন দিলাম, ধরলো না। তারপর যে ট্রাভেল এজেন্সির ভদ্রলোক, ওনাকে আবার আমার কলেজের যে সভাপতি স্যার, উনি চিনেন, তো সভাপতি স্যারকেও ফোন দিলাম যে উনি যাতে একটু ট্রাভেল এজেন্সির লোকটার সাথে যোগাযোগ করে। উনিও ধরলেন না, কারণ বাংলাদেশের সেই সময়টা ছিল একেবারে গভীর ঘুমের সময়। পরে ভেবে দেখলাম
একমাত্র একটা বুদ্ধি আছে, আমি যদি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করি, কারণ আমেরিকায় তখন সন্ধে এবং আমার ভাই অবশ্যই ফোনের কাছাকাছি থাকবে। ফোন দিলাম ওকে, পুরো ঘটনা ওকে খুলে বললাম। ওরও মাথা খারাপ হয়ে গেল, কারণ ও পুরো বিষয়টা বুঝতে পারলো যে আমি আর আমার মেয়ে তখন কতটা বিপদে। ও বলল, তুমি চিন্তা করো না দিদি, আমি দেখছি, তুমি আমাকে ওই ট্রাভেল এজেন্সির লোকটার নাম্বার দাও। আমি ওকে SMS করে নাম্বারটা পাঠিয়ে দিলাম। ও সাথে সাথে সেই ট্রাভেল এজেন্সিতে ফোন দিল। সেই ভদ্রলোক একটু নিয়ে বিনিয়ে বোঝাতে চাইলেন যে এখন কিভাবে সম্ভব, এখন তো সম্ভব না, এটা সময় নিতে হবে, পরে করে দিব। তো আমার ভাই একটু যখন রেগে গেল যে আমার বোন আর ভাগ্নি ওখানে একা একা, ওরা মহাবিপদে পড়েছে, আর আপনি এভাবে কথা বলছেন, আপনি দেখেন এখনই করেন। তো তখন ট্রাভেল এজেন্সির লোকটা বলেছে যে ঠিক আছে, আমি দেখছি। তো আমার ভাই আবার ফোন ব্যাক করে আমাকে বলল যে দিদি তুমি চিন্তা করো না, উনি দেখছে বলেছে। তারপর একটু পরে আবার আমার ভাই ওই লোকটাকে ফোন দিল। ওই লোকটা আমার ভাইকে বলল যে আজকে তো ছুটির দিন, আমি তো অফিসেই যাইনি, আমি কি করে ব্যবস্থা করব এখন। এইবার আমার ভাই খুব রেগে গেল, রেগে গিয়ে বলল যে আপনি এক্ষুনি ব্যবস্থা করবেন, কারণ এই ভুলটা সম্পূর্ণ আপনার, আপনি ওদেরকে জানাননি কেন, আপনি এত বড় বিপদে ওদেরকে ফেলে এখন কি করবেন জিজ্ঞেস করছেন। আপনার যে ট্রাভেল এজেন্সির ব্যবসা, এটা কি একদিনের জন্য? আপনি জানেন না আমি কে। যখন এরকম একটু ভয় দেখালো, রাগ করলো, তখন সে ট্রাভেল এজেন্সির ভদ্রলোক বলল যে ঠিক আছে, আমি দেখছি। আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল যে দিদি দেখো তো ডিসপ্লেতে কাছাকাছি সময়ে কোনো ফ্লাইট আছে কি না। আমি আমার ভাইকে বললাম যে ভাই 8:15 একটা ইন্ডিগো ফ্লাইট আছে। আমার ভাই বলল ঠিক আছে, তুমি রাখো। তারপর সে ওই ট্রাভেল এজেন্সির ভদ্রলোককে ফোন দিয়ে বলল আমার ভাই যে আপনি 8:15 যে ইন্ডিগো ফ্লাইট আছে এটাই কেটে দিবেন, এটা কনফার্ম করেন। তো এই ট্রাভেল এজেন্সির লোকদের কাছে ব্যবস্থা থাকে তাদের হাতে। আমাকে আমার ভাই আশিস ফোন দিয়ে বলল দিদি তুমি লাইনে গিয়ে দাঁড়াও, লাইনে দাঁড়িয়েই তুমি পেয়ে যাবা, লাইনে দাঁড়িয়ে তুমি পেয়ে যাবা মেসেজ, মেইলে আমি পাঠিয়ে দিচ্ছি তোমার কনফার্ম টিকিটের ছবি। আমি অবাক হলাম, আমি বললাম যেটা সম্ভব? ও বলল হ্যাঁ, তুমি লাইনে দাঁড়াও। আমি মেয়েকে নিয়ে লাইনে দাঁড়ালাম, আর আমি অপেক্ষা করতে থাকলাম কখন সেটা আসবে। আমি আমার ভাইকে আবার ফোন করে বললাম যে ভাই এই টিকিট প্রিন্ট করতে হবে না? ও বলল কোনো দরকার নেই, তুমি মোবাইলে দেখিয়ে দিবে তাহলেই হবে। লাইনে দাঁড়ালাম, অপেক্ষা করতে থাকলাম। আমার সামনে তখনও 10-12 জন আছে, তো একে একে বোর্ডিং পাস নিচ্ছে। আমার সামনে তখন 3-4 জন, আমার মেসেজ তখনও আসছে না, এবার একটু টেনশন হচ্ছে। আমার সামনে 2 জন, তখন মেসেজের রিং বেজে উঠল, দেখলাম আমাদের টিকিট। আমি দেখালাম, বোর্ডিং পাস নিলাম, বিমানে উঠে বসলাম, আর বসে বসে ভাবলাম যে মানুষ যখন চরম বিপদে পড়ে, মানুষ যখন সংকটে পড়ে, সেই সংকটকালীন সময়ে মাথাটাকে গরম হতে না দিয়ে ঠান্ডা রাখতে পারলে ঠিক কোনো না কোনো উপায় খুঁজে পাওয়া যায়। আমরা যেমন পেয়েছিলাম সেদিন, এবং আমরা যেমন সেদিন এই বিপদ থেকে উদ্ধার হয়েছিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে এই বলতে চাইয়ের
পাশে থাকার জন্য। যদি আপনাদের আমার এই অভিজ্ঞতাটি শুনে মনে হয় যে এটি শেয়ার করলে অন্য কারো উপকার হবে, তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। কারণ আমরা এই বলতে চাই আঙিনায় সব সময় বলতে চাই আপনার মনের কথা, আমার মনের কথা, আমাদের সকলের কথা। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।